ভোরবেলায় ফজরের আজানে ঘুম ভাঙল। বিছানা থেকে উঠতে অনেক কষ্ট হচ্ছে। শরীরটা এখন আগের মতো ব্যথা করতেছে। অনেক কষ্ট করে উঠে অজু করে নামাজ পড়তে চলে গেলাম, কারণ এখনকার এই ব্যথা জাহান্নামের শাস্তি থেকে কোটি গুণ কম। এই সামান্য কষ্টের জন্য কপালে আখিরাতের চিরস্থায়ী সুখ থাকতে পারে। অনেক কষ্ট করে নামাজ পড়ে বাড়িতে আসলাম। এখন একটু ভালো লাগতেছে, হালকা হালকা বাতাস বয়ে যাচ্ছে। দিন পর সকালের সূর্যটা দেখতে পাবো, কারণ হাসপাতালের এত দিন কমায় থাকায় বাহিরের আলো আমার হৃদয় স্পর্শ করতে পারেনি। তাই ছাদে চলে আসলাম। খেয়াল করলাম কেউ একজন ছাদের এক কোনায় দাঁড়িয়ে আছে। একটু কাছে যেতেই বুঝতে পারলাম ঈশিতা। আমি গিয়ে ওর একটু পাশে দাঁড়ালাম। ভাবলাম এই কয়দিনে হয়তো আমি তার হৃদয়ে একটু হলেও আমার জন্য জায়গায় করতে পেরেছি। কারো উপস্থিতি টের পেয়ে ঈশিতা আমার দিকে তাকালো। আমাকে দেখে বিরক্তিকর দৃষ্টি নিয়ে তাকালো ঈশিতা আমার দিকে। এর থেকে বড় তুই এখানে কি করিস? তোকে বলছি না আমাকে ডিস্টার্ব করবি না। আসলে আমি বুঝতে পারিনি আপনি ছাদে আছেন। জানলে এখানে আসতাম না। এর থেকে বড় জানলে আসতো না। চোখ গোল গোল করা মুখ। এই বাড়িতে আবার কেন আসলি তুই? তোর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে? মরিস নাই কেন অ্যাক্সিডেন্টে? মরে আমাকে উদ্ধার করতি? যত সব ছোট লোক কোথাকার। এই কথা বলে ঈশিতা চলে গেল। ঈশিতার কথা শুনে বুকের ভিতর ঘূর্ণিঝড় শুরু হলো। তাহলে কি আমি ভুল ভাবনা নিয়ে এতদিন বেঁচেছিলাম? মৃত্যুটাই আমার জন্য শ্রেয় ছিল। ভালোবাসার মানুষটি বলছে মরতে, তাহলে এই তুচ্ছ জীবন রেখে কি লাভ? শুধুমাত্র আত্মহত্যা করলে এই অবহেলা থেকে মুক্তি পেতে পারি, কিন্তু আত্মহত্যা যে মহাপাপ। আর এই কথা জেনে বেঁচে যে পৃথিবীতে হাজারো জীবন্ত লাশ, চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরতেছে। কেন জানি বাধা দিয়েও থামাতে পারছি না বুকের ভিতর দিয়ে বয়ে যাওয়া কষ্টের ঢেউ। আর কত অবহেলা পেতে জানি না, তবে একদিন এই অবহেলিত জনির কাছে ঈশিতাকে সতেই হবে। সূর্যোদয় রান্না দেখে চলে আসলাম। ইচ্ছা নেই সূর্যোদয় দেখার। নাস্তা করতে নিচে চলে আসলাম। জানি ঈশিতা আমার সাথে এক টেবিলে বসে নাস্তা করবে না, তবুও বসলাম। ঈশিতা আসলো আর আমাকে দেখে আবার চলে গেল। ওই সময় কষ্ট পেয়েও পেলাম না, কারণ প্রিয় মানুষটির থেকে কষ্ট পাবো এই কথা যদি জেনে যায় তাহলে ওই রকম আঘাত করে না, তবে জখমটা রয়ে যায়। এরপর আমাকে আন্টি নিজ হাতে নাস্তা খাইয়ে দিলেন। এরপর আমি একটু রেস্ট নিয়ে ফার্মেসিতে গিয়ে 1 মাসের জন্য ওষুধ নিয়ে আসলাম। ধীরে ধীরে পিঠের ক্ষতটা ভালো হতে লাগলো। পিঠের ক্ষত ভালো হয়ে লাভ কি? বুকের ক্ষতটা তো তার চেয়ে 1000 গুণ বেশি, যা শুধু ঈশিতাই ভালো করতে পারবে, যার একমাত্র ওষুধ ঈশিতা। আজ 1 মাস পর আমি মোটামুটি সুস্থ, কিন্তু অবহেলাটা প্রতিদিন পেতে হয়। এই কারণে না হয় অন্য কারণে। এখন থেকে আমি আঙ্কেলের অফিসে যাব। আঙ্কেল বারণ করছে, তবুও ঘরে একা একা বসে থাকতে ভালো লাগে না। এর চেয়ে অফিসে গেলেই ভালো হয়। কিন্তু ঈশিতাও নাকি অফিসে যেতে চায়। তবে ভালোই হবে, কাজের ফাঁকে ঈশিতাকে চুরি করে নিজের ইচ্ছা মতো দেখতে পাবো, এতে অনেক। আজকে অফিসে প্রতিদিন আমার আর ঈশিতার দুইজনে এক গাড়িতে করে গেলাম, সাথে আঙ্কেলও ছিলেন। আজ থেকে অফিসের নতুন এমডি হচ্ছে ঈশিতা। কমা দাড়ি, আর আমাকে একটা ডেস্ক দেখিয়ে দিলেন। আমার জন্য কাজটা নির্ধারিত নয়, আমার কাছে ভালো লাগলেই কাজ করতে পারবো, না হয় অফিসে বসে থাকতে পারবো। প্রথম দিন সবার সাথে পরিচয় হয়ে নিলাম, আর একজনকে বন্ধু বানিয়ে নিলাম। নাম হচ্ছে রাকিব। আমার সমবয়সী রাকিব আর আমার পাশের ডেস্কের রাকিব বসে। আমরা সমবয়সী হওয়ার কারণে একজন আরেকজনকে তুই করেই বলি। প্রথম দিন সবকিছু বুঝে নিতে নিতে সময় কেটে গেল। পরদিন সকাল বেলা নাস্তা করে অফিসে চলে আসলাম। ঈশিতা ও আমার সাথেই গাড়িতে আসে। আমি গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে ঈশিতার দিকে তাকিয়ে থাকি। মেয়েটাকে দেখতে কতটা নিষ্পাপ লাগে, কেউ দেখলে বিশ্বাসই করবে না মেয়েটা যে এত নিষ্ঠুর। তবে ঈশিতা আমার জন্য নিষ্ঠুর না, ঈশিতা আমার জন্য আমার রাজ্যের রানী। আমার ডেস্কে বসে আছি এমন সময় পিয়ন এসে বলল ঈশিতা নাকি আমাকে ডাকছে। তাই গেলাম ওর কেবিনে। আসতে পারি ঈশিতা? এর থেকে বড় ওই ছোট লোকে এটা অফিস, বাড়ি না। আর তোর সাহস কি করে হয় আমার নাম ধরে ডাকিস? সরি মা। বলেন কি করতে হবে? এর থেকে বড় মনে থাকে যেন। এখন এই ফাইলটা রেডি করে নিয়ে আয়। জি ম্যাম। প্রায় 1.5 ঘন্টা পর ফাইলটা রেডি করতে পারলাম। এইবার ঈশিতার কাছে নিতে হবে। মে আই কামিং মা? এর থেকে বড় ইয়েস কাম। এই যে ম্যাম, ফাইলটা রেডি। আমার হাত থেকে ফাইলটা নিয়ে ঈশিতা দেখতে লাগলো। হঠাৎ ঈশিতা ফাইলটা আমার দিকে ছুঁড়ে মারলো আর বলতে লাগলো, এর থেকে বড় ছোট লোকের বাচ্চা সামান্য একটা ফাইল ঠিক করে তৈরি করতে পারে না, আর আসছে অফিসে কাজ করে। রাগে চিৎকার করে বলল, ফাইলটা এসে আমার কপালের আগের ক্ষতটায় লাগে।
ফাইলের কোনা লাগায় ক্ষতটা ফেটে টকটক করে রক্ত জড়তে লাগে। ভীষণ ব্যথা করতে লাগলো। আমি তবুও চুপচাপ দাঁড়িয়ে রইলাম। এর থেকে বড় দাঁড়িয়ে আছিস কেন? যা ফাইলটা 20 মিনিটের মধ্যে ঠিক করে আনবি, না হয় তোর কপালে খারাপই আছে। আমি ফাইলটা ফ্লোর থেকে তুলে নিজের ডেস্কে চলে আসলাম। রক্ত এখন ও জড়তে থাক। হয়কারকে বিষয়টা রাকিব কি বুঝতে পারে, তাই রাকিব আমার জন্য অফিসে রাখা মেডিসিনের পাসবক্সটা আনলো আর ধীরে ধীরে ক্ষতটা পরিষ্কার করতে লাগলো। ওর হাতটা আমার ক্ষততে লাগতেই ব্যথায় চিৎকার দিয়ে উঠলাম। ভীষণ ব্যথা করতেছে। এরপর রাকিব ধীরে ধীরে আমার মাথা ভালোভাবে ব্যান্ডেজ করে দিল। এরপর রাকিব চুপি চুপি ফাইলটা আবার ঠিক করে দিল। আমি গিয়ে ফাইলটা ঈশিতাকে দিয়ে চলে আসলাম। এরপর অফিস শেষে আবার ঈশিতাকে নিয়ে বাসায় চলে আসলাম। বাড়িতে ঢুকবার সময় আমার মাথায় ব্যান্ডেজ দেখে আন্টি আমার কাছে দৌড়ে এসে জিজ্ঞেস করলেন, সমান কি হয়েছে জনি, মাথায় ব্যান্ডেজ কেন? ও কিছু না আন্টি, গাড়িতে ওঠার সময় গাড়ির সাথে ধাক্কা লেগে হালকা কেটে যায়, দেখবা আমার ঠিক হয়ে যাবে। এই কথা বলে রুমে চলে এসে ফ্রেশ হয়ে নিলাম। এরপর রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙে প্রায় সকাল 9টায়। কি ব্যাপার, কোনো দিন তো এত দেরি ঘুম ভাঙে না। শোয়া থেকে উঠতে চেষ্টা করলাম কিন্তু উঠতে পারছি না। পুরো শরীর কি রকম ভার হয়ে আছে আর আগুনের মতো পুড়ে যাচ্ছে। হঠাৎ করে আবার জ্বর এলো কেন? কালকের ঘটনা মনে পড়ে গেল। কপালে হাত দিয়ে দেখি কে যেন জলপট্টি দিয়ে রেখেছে। এরপর অনেক কষ্টে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। আজকে আর অফিসে যাওয়া হবে না, অনেক লেট হয়ে গেছে। একটা জিনিস বুঝতে পারলাম না, আমার মাথায় জলপট্টি দিল কে? মনে হয় আন্টি ছাড়া আর কেউ হতে পারে না। আন্টির কথা ভাবতেই আমার রুমে এসে হাজির হয়ে গেলেন। সমান, এখন কেমন আছিস বাবা? জ্বরটা কমেছে? হুম্মম আন্টি, এখন একটু সুস্থ আছি, আর জ্বরটাও একটু কমেছে। সমান, আমি তোর জন্য নাস্তা নিয়ে এসেছি, হা কর, আমি খাইয়ে দেই। এরপর আন্টি আমাকে খাওয়াতে লাগলেন। আমি চুপচাপ খেয়ে নিচ্ছি। আচ্ছা আন্টি, আমার মাথায় জলপট্টি দিল কে? সমান, আমি দিয়েছি। আচ্ছা কালকে কি হয়েছে সত্যি বল। গাড়ির সাথে হালকা ধাক্কা লাগলেই তো এই রকম আঘাত হয় না, আবার রাতে জ্বর এসেছে। সত্যি করে বল কিন্তু, আমার সাথে মিথ্যা বলবি না। না আন্টি, সত্যি সেই রকম কিছু না। সমান, আবার মিথ্যা কথা বলিস। আমি কিন্তু সব বুঝি। ঈশিতা এই রকম করেছে তাই না? সত্যি কথা বলবি কিন্তু। আসলে এই জানাটা কি বেশি জরুরি? সমান, হুমম বেশি জরুরি, বল আমাকে। এরপর অনিচ্ছা সত্ত্বেও আন্টিকে সব বলতে হলো। আমার কথা শুনে আন্টির মুখটা কালো হয়ে গেল। আমার মাথার ব্যান্ডেজটা খুলে আন্টি দেখতে লাগলেন। এরপর আন্টি কিছু না বলে আমাকে ওষুধ খাইয়ে দিয়ে চলে গেলেন। আমিও চুপচাপ শুয়ে পড়ল। হাকার্ম, অনেক দিন কলেজে যাওয়া হয় নাই, আবার সামনের মাসে পরীক্ষা। আমার ওই রকম ভালো প্রস্তুতি নাই। কালকে কলেজে যেতে হবে, এইভাবে দিনটা কেটে যায়। জ্বরটা একটু কমেছে তাই সকালে নাস্তা করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। হঠাৎ আমার গাড়ির সামনে একটা মেয়ে এসে পড়ল। আমি তাড়াতাড়ি ব্রেক করলাম, তবুও গাড়ির সাথে হালকা ধাক্কা লাগে মেয়েটির। আমি তাড়াতাড়ি গাড়ি বন্ধ করে গাড়ি থেকে নেমে পড়লাম। এরপর মেয়েটিকে তুলতে গেলাম। আরে এই হাকাল তো ঈশিতার ফ্রেন্ড দিশা। আমি তাড়াতাড়ি হাতটা বাড়িয়ে দিলাম দিশার দিকে। উঠে আসো দিশা। এরপর আমি ধীরে ধীরে দিশাকে তুলতে লাগলাম। গাড়ির সাথে ধাক্কা লাগার কারণে মেয়েটা পায়ে ব্যথা পাইছে, উঠে দাঁড়াতে কষ্ট হচ্ছে। তোমার কি হাঁটতে কষ্ট হচ্ছে? এর থেকে কম না, তেমন না, ঠিক হয়ে যাবে। আচ্ছা এখন ছাড়ো, আমি যেতে পারবো। আচ্ছা। আমি দিশাকে ছেড়ে দিলাম। ও ধীরে ধীরে হাঁটার চেষ্টা করতে লাগলো, কিন্তু পায়ের ব্যথার কারণে পারছে। দিশা পড়ে যেতে লাগলো, তাই আমি তাড়াতাড়ি দিশাকে আবার ধরে ফেললাম। চলো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। এর থেকে কম না, তার আর দরকার হবে না, আমি যেতে পারবো। চুপ, সেই তখন থেকে যেতে পারবো বলছি তো। কই একটু ও তোর সামনে যেতে পারছো না? এর থেকে কম তো আমি এখন কিভাবে যাব? আচ্ছা দাঁড়াও, কি করব ঠিক বুঝতে পারছি না। মেয়েটা ঠিক মতো হাঁটতেও পারছে না, তাই কোনো কিছু না ভেবে দিশাকে কোলে তুলে নিলাম। এইরকম কিছুটা একটা করব দিশা ভাবতে পারেনি। আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমি আর কিছু না বলে দিশা গাড়িতে উঠিয়ে নিলাম। আসলে আমার ও কোনো ইচ্ছা ছিল না দিশাকে কোলে নেওয়ার, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে করতে হলো। এরপর দিশাকে একটা হাসপাতালের নিয়ে আসলাম। ডাক্তার দেখাতে হবে, না হয় পরে আবার সমস্যা হতে পারে। গাড়ি থেকে হাসপাতালের ভিতর কোলে করে নেওয়া লাগলো। এরপর ডাক্তারকে দেখিয়ে নিলাম। আঘাতটা একটু বেশি লেগেছে, তবে কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। ডাক্তার কিছু ওষুধ লিখে দিলেন। ওষুধগুলো কিনে দিশাকে নিয়ে আবার গাড়িতে চলে এলাম। দিশা কোথায় যাবে এখন? কলেজে নাকি বাড়িতে? এর থেকে কম কলেজে চলো, ঠিক মতো হাঁটতে পারবে তো? সমস্যা হলে বলো, আমি তোমাকে বাড়িতে দিয়ে আসবো।
এর থেকে কম হুমম হাঁটতে পারবো, সমস্যা হবে না আমার, কলেজে চলো। এরপর আর কিছু না বলে গাড়ি চালাতে লাগলাম। গাড়ি চালানোর সময় খেয়াল করলাম দিশা আমার দিকে বারবার আর চোখে তাকিয়ে রয়েছে। আমি কিছু বললাম না, কলেজে চলে এলাম। অনেক দিন পর কলেজে এলাম। দিশা গাড়ি থেকে নেমে হাঁটতে লাগলো, কিন্তু পারছে না। তাই আমি গিয়ে দিশার হাতটা ধরে ফেললাম। এরপর ধীরে ধীরে ওকে নিয়ে যেতে লাগলাম। কলেজের সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। আমি ওই দিকে পাত্তা না দিয়ে দিশাকে নিয়ে ওই ক্লাসে চলে আসলাম। এরপর মেয়েটাকে আমার পাশেই বসালাম, কারণ মেয়েটা এখন আমার দায়িত্বে। আমার জন্য মেয়েটার এই অবস্থা হয়েছে। কিন্তু মেয়েটা ওই সময় এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিল? দিশা ওই সময় এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিলে? এর থেকে কম কলেজে যাচ্ছিলাম, আসলে একটা কাজ ছিল। ওহ, এর থেকে কম। আচ্ছা জনি, একটা কথা বলো তো, সত্যি করে বলবা। হুমম, বলো, কি শুনতে চাও? এর থেকে কম। এতদিন কই ছিলে তুমি? আর শরীরের কি অবস্থা করেছো? ঠিক মতো খাও না নাকি? সব সময় সবার কাছ থেকে এই প্রশ্নটা এড়িয়ে যেতে চাই, কিন্তু পারি না। প্রশ্নটার সম্মুখীন হতে হয়। না, তেমন কিছু না। এর থেকে কম, সত্যি করে বলবা কিন্তু। আমি জানি তুমি মিথ্যা কথা বলতেছ। যেদিন থেকে তুমি কলেজে আসো না সেই প্রশ্রয়ী কারণ থেকে ঈশিতাও আসবো না। সমস্যা কি বলতো? সেই রকম কিছু না, শুধু একটু প্রবলেম হয়েছে। এর থেকে কম। হুমম, প্রবলেমটা কি? বন্ধু ভেবে বলতে পারো। আসলে দিশা ওই দিন আমি ঈশিতার কথা রাখতে গিয়ে তাদের বাড়ি থেকে বের হয়ে যায়। ঠিক ওই দিন আমার রোড অ্যাক্সিডেন্ট হয়। প্রায় 4 মাস পর আমার জ্ঞান ফিরে। ডাক্তার কাছে থেকে জানতে পারি আমি 4 মাস কমায় ছিলাম। চিকিৎসার ব্যাপারটা হলো ওই হাসপাতালের নাকি একটা ফান্ড আছে, যে রোগীর আত্মীয় বা কাছের কে ও যদি না থাকে তাহলে তাদের হাসপাতালের ওই ফান্ড থেকে চিকিৎসা করা হয়। আমার চিকিৎসাটাও হয় ওই ফান্ডের সাহায্য। এরপর যখন জ্ঞান ফিরে কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারি নাই। ভাগ্যবশত আবার ঈশিতাদের বাড়িতেই আসো। তে হলো, যখন ঈশিতাদের বাড়িতে ফিরে এলাম ভাবলাম কয়েকদিনে হয়তো আমার জন্য ঈশিতার মনে একটু হলেও মায়া জন্মাবে। কিন্তু তা আর হলো কই। সেই আগের মতোই ঈশিতার কাছ থেকে অবহেলা পেলাম। কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস ললাম। দিশার দিকে তাকিয়ে দেখি তার মুখটা কেমন মলিন হয়ে আছে। বুঝতে পারলাম আমার কথা শুনে হয়তো একটু কষ্ট পেল। এর থেকে কম। আচ্ছা জনি, ঈশিতা তোমাকে এত কষ্ট দেয়, এত অবহেলা করে, এত অপমান করে, তবুও তুমি কিছু বলো না কেন? হোক, আকার লোবাসী তাই কিছু বলতে পারি না। ঈশিতার ভালোবাসা না পেলে কি হবে? তার দেওয়া অবহেলাগুলো উপহার হিসেবে গ্রহণ করি। এর থেকে কম। হুমম, বুঝলাম। ঈশিতাকে ভালোবেসে তুমি অনেক কষ্ট পাচ্ছ, কিন্তু তোমাকে ভালোবেসে আরেকজন কষ্ট পাচ্ছে। না পারছে তোমাকে তার মনের কথা বলতে, না পারছে ভুলে যেতে। মানে কি? তোমার কথার কিছুই বুঝলাম না। এর থেকে কম না, কিছুই না। এইভাবে কথায় কথায় ক্লাসগুলো শেষ হয়ে যায়। এরপর দিশাকে ওদের বাড়ি পৌঁছে দিয়ে আমি বাড়ি চলে আসলাম। এরপর ফ্রেশ হয়ে চলে খেয়ে একটু ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠলাম প্রায় সন্ধ্যায়। ফ্রেশ হয়ে নিচের আন্টির রুমে গেলাম। আন্টি আসবো? সমান। হুম বাবা, আয়। কিছু বলবি? হুমম, আন্টি বলবো। আঙ্কেলকে বলে দিও আমি এই কয়েকদিন অফিসে যেতে পারবো না, সামনে পরীক্ষা আছে। সমান, আচ্ছা বলবো। আন্টি, ঈশিতা কোথায়? ওর রুমে নাকি? সমান, না হোক, ঈশিতা এখন ও অফিস থেকে আসে নাই। মানে বলো কি? প্রায় রাত হয়ে এলো কিন্তু ঈশিতা এখন ও বাড়িতে আসলো না। অফিস তো সেই কখন শেষ হয়ে যায়। সমান, কি জানি বাবা, মেয়েটা আজকে এত দেরি করছে কেন? আমার খুব চিন্তা হচ্ছে। আচ্ছা দাঁড়াও, আমি খবর নিচ্ছি। এরপর আমার রুমে এসে রাকিবকে ফোন দিলাম। হ্যালো, কেমন আছিস দোস্ত? আমি এই তো ভালো। তুই কেমন আছিস? হুমম, আমিও ভালো আছি। আচ্ছা দোস্ত, অফিস কি ছুটি? হুমম, অফিস তো সেই কখন শেষ হয়ে গেছে। কেন রে, কি হয়েছে? আর এই ঈশিতা এখনো বাড়িতে ফিরে নাই। বলিস কি? দেখ ম্যাম হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত আছে। আচ্ছা দোষ, বসন্ত, তাহলে রাখি। তোর সাথে আবার পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। এই বলে মোবাইলটা কেটে দিলাম। কি করি এখন? ঈশিতার নাম্বারটা বউ দিয়ে সেভ করা আছে, কিন্তু কোনোদিন ফোন দেওয়া হয়নি। আর কোনো কিছু না ভেবে ফোন দিলাম, কিন্তু ফোন তুলছে না। এইভাবে 6 বার ফোন দিলাম, তবুও ফোনটা ধরল না। আমার চিন্তা আরো বেড়ে গেল, তাই আবার ফোন দিলাম। এইবার ঈশিতা কলটা ধরল। এর থেকে বড় ওই ছোট লোকের বাচ্চা বারবার ফোন দিস কেন? আপনি কোথায়? তাড়াতাড়ি বাড়িতে আসেন, আন্টি আপনার জন্য চিন্তা করছে। এর থেকে বড় তোকে বলতে যাব কেন? আমি আমার বয়ফ্রেন্ডের সাথে আছি, আর ডিস্টার্ব করবি না আমাকে। যত সব ছোট লোক কোথাকার। ঈশিতার কথা শুনে আমার পায়ের নিচের মাটি সরে গেল।
ঈশিতার বয়ফ্রেন্ড আছে ভাবতেই চোখ দুটো ভিজে গেল পানিতে। বুক ফেটে কান্না আসছে। আমার ভালোবাসা কখনো ঈশিতা বুঝল না, শুধু অবহেলায় করে গেল। তবে কি ঈশিতাকে আমার নিজের করে আর কখনো পাবো না? কখনো কি আর হবে না ঈশিতার ভালোবাসা পাওয়া? অনেক কান্না করলাম। ভালোবাসার মানুষটির অবহেলা মৃত্যুর সমান। কান্না করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি ঠিক মনে নেই।